রাজনীতির খেলায় আমাদের যা দেখানো হয় পর্দার আড়ালে ঘটে ঠিক তার উল্টোটা। আপনি কি জানেন, গভীর রাতে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে ঘুমাচ্ছিলেন, তখন তার অজান্তেই পুড়ছিল দেশের গণমাধ্যম। এক ভয়াবহ ধোঁকার শিকার হতে যাচ্ছিল পুরো বাংলাদেশ। জুলাই বিপ্লবের রক্ত তখনও শুকায়নি, অথচ পর্দার আড়ালে একদল আস্থাভাজন উপদেষ্টা বুনছিলেন চিরস্থায়ী ক্ষমতা দখলের এক নীল নকশা। ৩ জন প্রভাবশালী ব্যক্তি, একজন রহস্যময় নারী উপদেষ্টা এবং বিদেশের মাটিতে ২৪ ঘণ্টার নিখোঁজ রহস্য, সব মিলিয়ে এক রক্তহীন করা ষড়যন্ত্র। আজ নিউজ বিডি লাইভে আমরা উন্মোচন করছি সেই সিন্ডিকেটকে, যারা ইউনুস সরকারকে জিম্মি করে গড়তে চেয়েছিল এক নতুন আয়নাঘর। ভিডিওটি ১ সেকেন্ডের জন্যও মিস করবেন না, কারণ আজ পর্দা উন্মোচিত হবে সেই মাস্টারমাইন্ডদের, যা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে বাধ্য। গল্পের শুরুটা হওয়া উচিত ছিল একটি উৎসবের আমেজে, যখন গত ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর ডক্টর ইউনুস দিনটিকে ঈদের মতো আনন্দের দিন বলে অভিহিত করেছিলেন। কিন্তু কেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ব্যক্তিত্বের কণ্ঠে সেদিন এতটা স্বস্তি ছিল? কারণ তিনি আসলে মুক্ত হয়েছিলেন নিজেরই ৩ জন উপদেষ্টার পাতা এক বিষাক্ত জাল থেকে। ইনভেস্টিগেশন বলছে, ডক্টর ইউনুস শুরুতে দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে চাইলেও তার কাঁধে বন্দুক রেখে ক্ষমতার মসনদ চিরস্থায়ী করতে চেয়েছিলেন ৩ জন প্রভাবশালী উপদেষ্টা। গোয়েন্দা প্রতিবেদনে বারবার উঠে আসছে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খানের নাম। তারা ডক্টর ইউনুসকে এমনভাবে ঘেরাও করে রেখেছিলেন যে প্রধান উপদেষ্টা অনেক সময় নিজ কার্যালয়েই অসহায় বোধ করতেন। আন্তর্জাতিক মহলের প্রবল চাপ এবং লন্ডনে ধারাবাহিক কিছু গোপন বৈঠকের পর ইউনুস বুঝতে পারেন তার পায়ের তলার মাটি সরিয়ে দিচ্ছে তার এই আপন লোকেরাই। এমনকি বঙ্গভবনের অন্দরমহলে যখন এই সিন্ডিকেটের খবর পৌঁছায়, তখন খোদ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মাঝে হিম হওয়ার অবস্থা তৈরি হয়েছিল। এই ইনভেস্টিগেশনের সবচেয়ে রোমহর্ষক বাঁকটি লুকিয়ে আছে সৈয়দা রিজওয়ানা হাসানের পাকিস্তান সফরে। গত বছরের নভেম্বরে সরকারি সফরে যান তিনি, কিন্তু বিস্ময়কর তথ্য হল সেখানে অবস্থানকালে তিনি মিশনের নিরাপত্তা বলয় এড়িয়ে পুরো একদিনের জন্য সম্পূর্ণ নিখোঁজ হয়ে যান। একজন প্রভাবশালী উপদেষ্টা বিদেশের মাটিতে কার সাথে গোপন বৈঠক করতে আত্মগোপন করেছিলেন? পাকিস্তানস্থ বাংলাদেশ মিশনও তার অবস্থান সম্পর্কে অন্ধকারে ছিল। তার সন্তানের বিতর্কিত ব্যবসায়িক লেনদেন আর পারিবারিক রাজনৈতিক ইতিহাস যখন জনসম্মুখে আসতে শুরু করল, তখন সরকারের নিরপেক্ষতা নিয়ে এক ভয়াবহ প্রশ্নের সৃষ্টি হয়। তিনি কি বিদেশের মাটিতে বসে নির্বাচন আটকানোর কোনো নীল নকশা চূড়ান্ত করছিলেন? এই রহস্য উদ্ঘাটন করা এখন সময়ের দাবি। ইনভেস্টিগেশন বলছে, এই নিখোঁজ রহস্যের পেছনে ছিল দক্ষিণ এশীয় ভূ রাজনীতির এক গভীর মাস্টারমাইন্ড খেলা, যার লক্ষ্য ছিল বাংলাদেশের ক্ষমতার চাবিকাঠি চিরতরে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে রাখা। যখনই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, নির্বাচনের দাবি তুলেছে, তখনই দেশে এক রহস্যময় মব সন্ত্রাস উস্কে দেওয়া হয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে আগুন দেওয়া হচ্ছিল, তখন প্রশাসন কেন পুতুলের মতো দাঁড়িয়েছিল? প্রবীণ সাংবাদিক নুরুল কবিরের মতো বিশ্লেষকরা দাবি করছেন এটি ছিল পরিকল্পিত। পর্দার আড়ালের ষড়যন্ত্র ছিল পরিষ্কার। দেশে এমন একটি ভীতিকর পরিবেশ তৈরি করা যাতে ডক্টর ইউনুস বিশ্বকে বলতে পারেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, তাই এখন নির্বাচন দেওয়া সম্ভব নয়। এমনকি প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়াই তার প্রশাসনকে ব্যবহার করে এই নাশকতা চালানো হয়েছিল। সংবাদপত্রে আগুনের খবর ডক্টর ইউনুস জানতে পারেন অনেক পরে। এটি কেবল আক্রমণ ছিল না, এটি ছিল গণতন্ত্রের কণ্ঠনালী চেপে ধরার এক মাস্টারমাইন্ড প্রসেস। দর্শক, ক্ষমতার এই অন্ধকার কুঠুরির আরও গভীরে যাওয়ার আগে নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সত্য প্রকাশে আমরাই সবার আগে। এই পুরো খেলায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা ছিল সবচেয়ে ধোঁয়াশাপূর্ণ। গোয়েন্দারা তাকে বর্ণনা করছেন একজন পিচ্ছিল খেলোয়াড় হিসেবে। একদিকে তিনি ডক্টর ইউনুসের স্নেহভাজন থাকার অভিনয় করেছেন, অন্যদিকে ওই ৩ শক্তিশালী উপদেষ্টার সাথে বজায় রেখেছেন গোপন আতাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক সরকারের সংকটের সময় নিজেকে আড়াল করে দুই পক্ষকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করেছেন। তার এই দোদল্যমানতা ষড়যন্ত্রকারীদের আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দিয়েছিল। এক সময়ের জনপ্রিয় এই ব্যক্তিত্ব শেষ পর্যন্ত জনগণের আস্থার উপর জল ঢেলে দিয়ে বিদায় নিয়েছেন। ষড়যন্ত্রের জাল কেবল সচিবালয়ের এসি রুমেই সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়ে পড়েছিল দেশের লাইফলাইন অর্থাৎ বিদ্যুৎ ও শিল্প খাতে। ফাউজুল কবির খান এবং আদিলুর রহমান খানের ভূমিকা এখানে ছিল প্রশ্নবিদ্ধ। গোয়েন্দা সূত্র বলছে তারা এমন কিছু দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তির পায়তারা করছিলেন যা মূলত অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেটের বাইরে ছিল। কেন একজন উপদেষ্টা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে বিশাল অঙ্কের আন্তর্জাতিক চুক্তিতে সই করতে মরিয়া হয়ে ওঠেন? অন্যদিকে আদিলুর রহমান খান তার পূর্বের এনজিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে আন্তর্জাতিক লবিস্টদের সাথে এমন সব যোগাযোগ স্থাপন করেছিলেন যার উদ্দেশ্য ছিল নির্বাচনকে কয়েক বছরের জন্য ঝরিয়ে রাখা। তারা এমন এক আর্থিক সংকটের গল্প তৈরি করতে চেয়েছিলেন যেন মনে হয় নির্বাচন
নির্বাচন দিলে দাতা সংস্থাগুলো মুখ ফিরিয়ে নেবে। এটি ছিল সরাসরি জনগণের ভোটের অধিকারের ওপর এক ভয়াবহ চপেটাঘাত। ষড়যন্ত্রকারীরা কেবল রাজপথ নয়, দখল করতে চেয়েছিল ডিজিটাল জগতও। রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে এক বিশাল আইটি সেল পরিচালনা করা হচ্ছিল, যাদের কাজ ছিল নির্বাচনের দাবি তোলা ব্যক্তিদের ব্যক্তিগত আক্রমণ করা। এমনকি তারা মোটা অঙ্কের অর্থ খরচ করে ড্রয়িং রুমে বসে ফরমায়েশি জনমত জরিপ তৈরি করত। বিদেশি দূতাবাসগুলোতে গিয়ে তারা লবিং করত যে এখনই নির্বাচন দিলে একটি বিশেষ রাজনৈতিক শক্তি, ইঙ্গিত করা হয়েছে বিএনপির দিকে, ক্ষমতায় চলে আসবে, যা স্থিতিশীলতার জন্য হুমকি। ষড়যন্ত্রকারীরা কেবল রাজপথ নয়, দখল করতে চেয়েছিল ডিজিটাল জগতও। রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে এক বিশাল আইটি সেল পরিচালনা করা হচ্ছিল, যাদের কাজ ছিল নির্বাচনের দাবি তোলা ব্যক্তিদের ব্যক্তিগত আক্রমণ করা। এমনকি তারা মোটা অঙ্কের অর্থ খরচ করে ড্রয়িং রুমে বসে ফরমায়েশি জনমত জরিপ তৈরি করত। বিদেশি দূতাবাসগুলোতে গিয়ে তারা লবিং করত যে এখনই নির্বাচন দিলে একটি বিশেষ রাজনৈতিক শক্তি, ইঙ্গিত করা হয়েছে বিএনপির দিকে, ক্ষমতায় চলে আসবে, যা স্থিতিশীলতার জন্য হুমকি। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই উপদেষ্টারা আসলে বাংলাদেশকে এক অনির্দিষ্টকালের অরাজকতার দিকে ঠেলে দিচ্ছিলেন। তারা প্রশাসনের প্রতিটি স্তরে এমন সব ব্যক্তিদের নিয়োগ দিচ্ছিলেন যারা ডক্টর ইউনূসের চেয়ে এই সুপার পাওয়ার সিন্ডিকেটের নির্দেশ মানতে বেশি আগ্রহী ছিল। এটি ছিল রাষ্ট্রের ভেতর আরেকটি সমান্তরাল রাষ্ট্র গড়ার এক ভয়াবহ উদ্যোগ। তারা শ্বেতপত্র প্রকাশের নামে এক ধরনের তথ্য জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন। উদ্দেশ্য ছিল দেশ পুনর্গঠনে আরও 1 দশক সময় প্রয়োজন এমন এক মিথ্যা আখ্যান তৈরি করা। এই সংস্কারের বাহানা আসলে ছিল এক সুগভীর পর্দার আড়ালের ষড়যন্ত্র। এই 3 উপদেষ্টা যখন শ্বেতপত্র তৈরির ঘোষণা দিয়েছিলেন, তখন সাধারণ মানুষ ভেবেছিল পূর্ববর্তী স্বৈরাচারের লুটপাটের হিসাব বের হবে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে সেই শ্বেতপত্রের অনেক অংশে তথ্য জালিয়াতি করা হয়েছিল। তারা সুকৌশলে এমন কিছু ডেটা বা উপাত্ত ঢুকিয়ে দিয়েছিল যার মূল উদ্দেশ্য ছিল ডক্টর ইউনূসকে বোঝানো যে এখনই ক্ষমতা ছাড়লে দেশ দেউলিয়া হয়ে যাবে। তারা নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য ডক্টর ইউনূসের আন্তর্জাতিক খ্যাতিকে ঢাল হিসেবে ব্যবহার করছিলেন। বিদেশে লবিস্ট নিয়োগের ক্ষেত্রেও তারা সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মূল লক্ষ্য ছিল ওয়াশিংটন এবং ব্রাসেলসের নীতি নির্ধারকদের বোঝানো যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনও পরিপক্ক নয়, তাই এই সুশীল সমাজের সরকারকেই আগামী 5 থেকে 10 বছর ক্ষমতায় রাখা প্রয়োজন। এটি ছিল একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে এক রক্তহীন করা চক্রান্ত। তবে সত্যের জয় অনিবার্য। যখন জাতীয় এবং আন্তর্জাতিক চাপ তীব্র হল, বিশেষ করে নয়াদিল্লি এবং লন্ডনের রাজনৈতিক সমীকরণ বদলে যেতে শুরু করল, তখন ডক্টর ইউনূস বুঝতে পারলেন তাকে ভুল পথে চালিত করা হচ্ছে। নিজের ব্যক্তিগত ইমেজ বাঁচাতে তিনি নির্বাচনমুখী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ওই 3 উপদেষ্টা শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনের ঘোষণায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু জনগণের প্রবল আকাঙ্ক্ষার কাছে তাদের ষড়যন্ত্রের দেওয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। 12ই ফেব্রুয়ারির নির্বাচন কেবল একটি জয় ছিল না, এটি ছিল এই 3 জন মাস্টার মাইন্ডের ঐতিহাসিক পরাজয়। আজ প্রশ্ন একটাই, তারা কি তাদের কৃতকর্মের জন্য বিচারের মুখোমুখি হবেন, নাকি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন?